আমরা আজ আলোচনা করব বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2022 ফর ক্লাস 10। এই যে পরীক্ষাটি গতকাল অনুষ্ঠিত হয়েছে, সেই পরীক্ষাটির যে অঙ্কের কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা এই পরীক্ষাটি দিয়েছো তারা অতি অবশ্যই এটি দেখতে থাকো। দেখো, 100টি কোশ্চেনের মধ্যে তোমরা দেখবে 41 নম্বর কোশ্চেন থেকে অঙ্কের কোশ্চেনগুলো শুরু হয়েছে। 41 নম্বর কোশ্চেনে যেটি দেওয়া হয়েছে, দেখো, নিচের কোনটি মূলত সংখ্যা নয়। এরকম করে চারখানা অপশন আছে। তোমরা দেখবে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেই সংখ্যাগুলি হচ্ছে মূলত সংখ্যা। তার মানে দেখো, এখানে √16, এটা তো তোমরা জানো যে 4 সমান আমরা লিখতে পারি 4/1। তার মানে এটা p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, তার অতি অবশ্যই এটা হচ্ছে মূলত সংখ্যা। তারপরে বি এর অপশানে দেখবে 22/7 আছে, এটা তো মূলত সংখ্যা বটেই। তারপরটা দেখবে 0.2323 এরকম করতে করতে যেটা যাচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারি যে 0.23 মাথায় পোনাপনি, তার মানে এটা আমরা লিখতে পারি 23/99। তার মানে এটাও দেখো p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, তাহলে এটাও হচ্ছে মূলত সংখ্যা। তাহলে 4 নম্বর বা ডি এর যে অপশানটি আছে সেটা দেখতে পাবে 32√, তার মানে এটা আমরা করতে পারি 16 × 2। তার মানে দেখো 16 √4 আর 2টা আমাদের ভিতরে রয়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না। তার মানে ডি এর যে অপশানটি আছে এই অপশানটি তোমাদের রাইট হবে, অর্থাৎ √32 এটা কিন্তু মূলত সংখ্যা নয়। ঠিক আছে। আচ্ছা, 42 নম্বরের যে কোশ্চেনটি আছে দেখে নাও। তোমাদের কাছে কোশ্চেন বুকলেট আছে, পাশে রাখো, সুবিধা হবে। 4 × 5⁴ আসছে 500, এটা দেওয়া আছে। তার মানে দেখো 5⁴ =500কে এখানে 4 দ্বারা ভাগ, যেহেতু গুণ আছে ভাগ হয়ে যাবে। তাহলে 5⁴ 500কে 4 দ্বারা ভাগ করলে হয়ে যাচ্ছে 125 5⁵। তার মানে 5⁴ মানে 5⁵, তার মানে এটা হয়ে যাচ্ছে x = 3। ঠিক আছে। তাহলে আমাকে বের করতে কি বলা হয়েছে? বের করতে বলা হয়েছে x⁴ সমান কত। তার মানে 3⁵ হয়ে যাবে, যেহেতু x এর মানটা আমরা 3 পেয়েছি, তার মানে এটা হয়ে যাচ্ছে 27, অর্থাৎ ডি এর যে অপশানটি আছে অপশানটি কিন্তু রাইট হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা 43তে যাব। 43 লক্ষ্য করে দেখো যে এরকম একটা সেট দেওয়া আছে 0 1 2 3 4 ... সেটি নিম্নলিখিত যাদের সেটটিকে সূচিত করে সেটি হলো। তাহলে একদম এর যে অপশানে আছে এর অপশানে লক্ষ্য করে দেখো যে অখণ্ড সংখ্যা, তো এটা আমরা এর অপশানটা রাইট হবে, কারণ আমরা জানি যে এই যে সেটটি, এই সেটটি অবশ্যই হচ্ছে অখণ্ড সংখ্যারই সেট, কারণ অখণ্ড সংখ্যা 0 থেকে শুরু হয়। তার মানে এর যে অপশানটি আছে অপশানটি রাইট হয়ে যাবে। তাহলে আমরা 41, 42 এবং 43 এই 3টা কোশ্চেন করলাম। এরপর আমরা চলে যাব 44-এ দেখো। 44-এ দেখো যে পূর্ণ সংখ্যা পি এর জন্য প্রতিটি বিজোড় পূর্ণ সংখ্যার যে আকার হয়, ঠিক আছে, এটা তোমার সি এর অপশানটা রাইট হয়ে যাবে 2p+1। আচ্ছা, পিটা তুমি যে সংখ্যায় ধরো, যে পূর্ণ সংখ্যায় ধরো, তুমি 2p+1টা কিন্তু একটি বিজোড় পূর্ণ সংখ্যা পাবে। ধরো পি এর মানটা আমি ধরলাম 3, ঠিক আছে, তার মানে এটা কত হয়ে যাবে 2 × 3, 2 × 3 + 1, 3 × 6 = 7। তার মানে দেখো এটা হচ্ছে বিজোড় পূর্ণ সংখ্যা। আবার তুমি পি সমান যদি মনে করো 10 ধরো, ঠিক আছে, তাহলে এখানে কত হয়ে যাবে 2 × 10 + 1, অর্থাৎ 10 × 2 = 20 + 1, অর্থাৎ হচ্ছে 21। তার মানে এই 21টা কি সংখ্যা? অবশ্যই একটি বিজোড় পূর্ণ সংখ্যা। অর্থাৎ পিটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমাদের 2p+1টা অবশ্যই হবে বিজোড় পূর্ণ সংখ্যা, অর্থাৎ সি এর অপশানটি এখানে রাইট হয়ে যাবে। আচ্ছা, 45 দেখো। 2 - 3 টু দি পাওয়ার -1 থার্ড ব্র্যাকেট হোল টু দি পাওয়ার -1, এরকম একটা আছে অঙ্ক, লক্ষ্য করে দেখো। 2 - 3, 2 - 3 মানে তো -1, তাহলে -1 হোল টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1, তার মানে হয়ে যাচ্ছে 2 - 3 -1 হোল টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/-1, ঠিক আছে, হোল টু দি পাওয়ার -1। তার মানে দেখো এটা হয়ে যাচ্ছে 2 + 3 টু দি পাওয়ার -1, তার মানে হচ্ছে 5 টু দি পাওয়ার -1 = হচ্ছে 1/5, অর্থাৎ এর যে অপশানটি আছে এর অপশানটি কিন্তু রাইট হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো 46-এ যে কোশ্চেনটি আছে। 46 বলছে যে সমীকরণ লেখচিত্র x অক্ষের সমান্তরাল। তো x অক্ষের সমান্তরাল যে সরল লেখা হয় তার সমীকরণ হয়ে যায় y = 2, ঠিক আছে, y = 2, এটা হবে এখানে, মানে y = ধ্রুবক।
ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু একটা সংখ্যা, এরকম যদি কোনো সমীকরণ থাকে তাহলে সেটি অবশ্যই হবে এক্স অক্ষের সমান্তরাল। একটু চেক করে দেখতে পারো। দেখো তোমরা এইভাবে গ্রাফ করার সময় ছক করতে, ঠিক আছে, এখানে আমি এক্স এখানে ওয়াই নিলাম, তাহলে ওয়াইয়ের মানটা আমি 2, আমি 3টা মান নিচ্ছি, যেহেতু ওয়াই মানটা 2 বলা আছে, এক্স মানটা আমি যা খুশি বসাতে পারি, তাহলে 5, 10, 15, ঠিক আছে। এরপর তোমরা যদি এরকম গ্রাফের যে স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে আমরা যে অক্ষগুলো করি, এই অক্ষগুলোকে যদি আমরা এঁকে নিই, তারপর তুমি যদি এগুলোকে বসাও তাহলে দেখতে পাবে পয়েন্টটা হচ্ছে 5,2, তাহলে এই ধর এদিকে 5 ঘর গিয়ে আমি 2 ঘর যাচ্ছি, 10,2 মানে এই 10 ঘর গিয়ে আবার 2 ঘর যাচ্ছি, 15,2 তাহলে এদিকে 15 ঘর গিয়ে আবার 2 ঘর যাচ্ছে, এবং 3টে বিন্দুকে তুমি যদি জয়েন করিয়ে দাও তাহলে দেখতে পাবে যে এটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল একটি সরলরেখা পাওয়া যাচ্ছে, অর্থাৎ এখানে বি এর যে অপশানটি আছে এই অপশানটি কিন্তু রাইট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা 47-এ যে কোশ্চেনটি আছে এই কোশ্চেনটিতে যাব। দেখো 47, সঠিক বিবৃতিটি চয়ন করো, ঠিক আছে। প্রথমের যে অপশানটি আছে এতে, সেই এতে দেখো বলা আছে যে একটি ত্রিভুজের দুটি সমকোণ রয়েছে, তো একটা ত্রিভুজে যে দুটো সমকোণ হয় তাহলে দুটোতেও 90, 90, 180 হয়ে যাবে, কিন্তু আমরা জানি 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে নিশ্চয়ই এটা ভুল, ঠিক আছে। বি, একটি ত্রিভুজের সমস্ত কোণ 60 ডিগ্রি, একটা ত্রিভুজের সমস্ত কোণ 60 ডিগ্রি হতে পারে না, যদি একমাত্র সমবাহু ত্রিভুজ হয় তাহলে কিন্তু প্রতিটি কোণ 60 ডিগ্রি হয়, তাহলে এটাও কিন্তু মিথ্যা। সি এর যে অপশানটি আছে দেখো, একটি ত্রিভুজের একটি বাহ্যিক কোণ, ঠিক আছে, একটা ত্রিভুজ আমি যদি এটাকে এ বি সি নাম দিয়ে দিই, এখন বিসি বাহুটাকে আমি ডি পর্যন্ত বর্ধিত করলে একটি বাহ্যিক কোণ বা বহিস্থ কোণ পাচ্ছি। এই বহিস্থ কোণটার মান কি হয়, অন্তস্থ বিপরীত কোণ, অর্থাৎ এর যে অন্তস্থ তার বিপরীত কোণ দেখো এই কোণটি এবং এই কোণটি যোগফলের সঙ্গে সমান, অর্থাৎ ধরো এই কোণটার মান যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এই যে বহিস্থ কোণটি, এই বহিস্থ কোণটি কি সবসময় এই কোণটির থেকেও বড়, আবার এই কোণটির থেকেও বড়, কারণ এই দুটোকে যোগ করলে আমরা এই কোণটি পাচ্ছি। এখানে কিন্তু দেখো সি এর অপশনটি সেটি বলা আছে যে একটি ত্রিভুজের একটি বাহ্যিক কোণ সর্বদা বিপরীত যে কোনো দুটি কোণ, এই যে কোনো দুটি কোণের মানে যে কোনো একটা কোণ, এই দুটি কোণের যে কোনো একটা কোণ থেকে কিন্তু এটা এই কোণটা সবসময় কি হবে, বড় হবে, এটাই কিন্তু আমাদের সি এর অপশানে দেওয়া আছে, ঠিক আছে। আর ডি এর যে অপশানে দেওয়া আছে সেটা দেখতেই পাচ্ছি যে একটা ত্রিভুজের সমস্ত কোণ 60 ডিগ্রি কম, ঠিক আছে, সমস্ত কোণই যদি 60 ডিগ্রি কম হয় তাহলে কিন্তু 3টি কোণের সমষ্টিও 180-র চেয়ে কম হয়ে যাবে, যেটি কিন্তু কখনোই সম্ভব নয়, তার মানে এখানে কিন্তু সি এর অপশানটাই আমাদের রাইট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা 48-এ যে অঙ্কটি আছে এটিতে আমরা যাব। দেখো, দ্য নাম্বার অফ জিরোজ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তো এটা তোমরা যদি মিডিল ফ্যাক্টর করো নিশ্চয়ই খুব সহজেই করে নিতে পারবে, তাহলে এটা হবে এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2। এখন এটাকে যদি আমরা জিরো করে দিই তাহলে আমরা জিরোজ পাবো, ঠিক আছে, যে কতগুলি শূন্য আছে, শূন্য মানে হচ্ছে এই যে রাশিমালাটি, এই রাশিমালাটি এক্স এর কোন মান বসালে পুরো রাশিমালাটির মানটি কিন্তু শূন্য হয়ে যাবে, তাহলে এক্স সমান যদি আমরা 3 বসাই তাহলে কিন্তু দেখো পুরো রাশিমালা মানে শূন্য হয়ে যাচ্ছে, কারণ 3 মাইনাস 3 ইকুয়াল টু 0, 0 ইন্টু এক্স মাইনাস 2 মানে 0। আবার এক্স ইকুয়াল টু যদি 2 বসাই তাহলে কিন্তু দেখো এটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্স মাইনাস 3 ইন্টু 0 মানে 0, তাহলে এক্স সমান 3 এবং এক্স সমান 2 এই দুটি মানের জন্য পুরো রাশিমালাটার মান কিন্তু শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ এই রাশিমালাটির দুটি শূন্য আছে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 2, অর্থাৎ দুখানা শূন্য আছে। এখানে হচ্ছে শূন্যের সংখ্যা কত, অর্থাৎ বি এর যে অপশনটি আছে অপশনটি রাইট হবে। আচ্ছা, এরপর আমরা 49-এ যে কোশ্চেনটি আছে এই কোশ্চেনটিতে যাব। দেখো কি বলেছে যে ওয়াই অক্ষের সাপেক্ষে 3,4 বিন্দুর প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক কত হবে, ঠিক আছে। তো ধরো এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ, তাহলে 3,4 বিন্দুটা ধরো এরকম জায়গাতে আছে 3,4, তার মানে লক্ষ্য করে এখান থেকে যদি আমরা এইভাবে লম্ব টেনে দিই তাহলে এইটা হচ্ছে 3 ঘর, এখান থেকে এই পর্যন্ত 3 ঘর, আর এই দিকটা উপর দিকটা হচ্ছে 4 ঘর, তাহলে একই রকমভাবে এই ওয়াই অক্ষটার সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দু, অর্থাৎ এটাকে যদি আমরা একটি আয়না ভাবি তাহলে এই প্রতিবিম্বটা এই সাইডে পড়বে, তো আমরা জানি যে যত দূরে থাকে বিন্দুটি ঠিক ততটা দূরেই কিন্তু এই আয়নাটি থেকে ততটা দূরেই কিন্তু প্রতিবিম্বটি পাওয়া যায়, তাহলে ধরো এখান থেকে আমি যদি লম্ব টেনে দিই তাহলে নিশ্চয়ই এটা 3 ঘর দূরে ছিল, তাহলে এটা আমাদের 3 ঘর দূরেই থাকবে, আর এটা যে দুপুর দিকে আমাদের 4 ঘর, তাহলে এটাও 4 ঘর দূরেই থাকবে, তাহলে প্রথম বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে এই বিন্দুটা, এই বিন্দুটা কত হয়ে যাবে, যেহেতু এটা ওয়াই অক্ষের সাপেক্ষে এটা দ্বিতীয় পাদে পড়ছে, অর্থাৎ এটা হয়ে যাবে -3,4, ঠিক আছে, কারণ এই জায়গাতে হয় সমস্ত বিন্দু এরকম আকারে প্লাস কমা প্লাস, এখানে হয় মাইনাস কমা প্লাস, তাই আমাদের প্রথমে একটা মাইনাস পরে একটা প্লাস হলো, এখানে হয় দুটোই মাইনাস এবং এই জায়গাতে হয় প্লাস কমা মাইনাস, ঠিক আছে, তাহলে -3,4 এটি হবে
সঠিক উত্তর, অর্থাৎ বি এর যে অপশানটি আছে, অপশানটি কিন্তু রাইট হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো 50-এর যে কোশ্চেনটি আছে, যে 4x প্লাস 4y ইকুয়াল টু আছে 20, আর 6x প্লাস 6y ইকুয়াল টু আছে 30। এই সমীকরণ দ্বয়ের শুধুমাত্র একটি সমাধান থাকবে, না দুটি সমাধান থাকবে, না অসংখ্য সমাধান থাকবে, না কোনো সমাধানই থাকবে না, সেটি নির্ভর করে কিন্তু এক্স এবং ওয়াই এর যে সহগের অনুপাত সেটি দ্বারা। তাহলে দেখো এক্স এর সহগ এখানে হয়ে যাচ্ছে 4/6, ঠিক আছে। ওয়াই এর সহগ দেখো এটা হয়ে যাচ্ছে 4/6, আর এখানে ধ্রুবক পদগুলির যে সহগের যে অনুপাত, ঠিক আছে, এক্স এর সহগের অনুপাত হচ্ছে 4/6, ওয়াই এর সহগের অনুপাত হচ্ছে 4/6, আর ধ্রুবক পদগুলির অনুপাত হচ্ছে কত 20/30। এটা যদি আমরা 5 দ্বারা ভাগ করে দিই লব এবং হরকে, তাহলে 5×4 = 20 আর 5×6 = 30। অর্থাৎ দেখো এই তিনটাই হয়ে যাচ্ছে আমাদের সমান, অর্থাৎ এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত এবং ধ্রুবক পদগুলির অনুপাত যখন তিনটি সমান হয়, তখন আমরা জানি যে প্রদত্ত সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকে, অর্থাৎ সি এর যে অপশানটি আছে এই অপশানটি কিন্তু রাইট হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা 51 নম্বরে যে কোশ্চেনটি আছে এই কোশ্চেনটিতে যাব। দেখো 51 নম্বরে যে কোশ্চেনটি আছে, যে এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক, ঠিক আছে। এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক। আমি এখান থেকে যদি এ বি সি ডি এভাবে যদি আমরা নামকরণ করি, তাহলে বিএডি কোণ, এই কোণটা বলছে কত ডিগ্রি, এটা হচ্ছে 75 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা জানি সামান্তরিকের মানে যে ধর্ম, তাতে আমাদের বিপরীত কোণটাও কিন্তু 75 ডিগ্রি হয়ে যাবে। আর সিবিডি সমান হচ্ছে 60 ডিগ্রি, সিবিডি, আচ্ছা এটা যদি কর্ণটা আমাকে টানতে হবে, সিবিডি এই কোণটা হচ্ছে আমাদের কত 60 ডিগ্রি। তাহলে বিডিসি কত, খুব সহজেই আমরা বলতে পারবো যে বিডিসি হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে বিডিসি কোণ এটা হয়ে যাচ্ছে কত 180 থেকে 60 বাদ আর 75 বাদ, তার মানে এটা হচ্ছে 120 - 75, 5 × 5 = 10, 17 × 8 = 4 = 12, কত হয়ে যাচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ সি এর যে অপশানটি আছে অপশানটি রাইট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা 52 দেখো, এফ এক্স বহুপদী সংখ্যামালার এফ অফ মাইনাস হাফ, ঠিক আছে, এফ অফ মাইনাস হাফ সমান যদি 0 হয়, তাহলে এফ এক্স এর গুণনীয়ক কী হবে? তাহলে বহুপদী সংখ্যামালাটা কিন্তু এফ এক্স, তাই না? তো এই বহুপদী সংখ্যামালাটা এফ এক্স এর দেখা যাচ্ছে যে এফ অফ মাইনাস হাফ সমান 0, অর্থাৎ এক্স এর পরিবর্তে দেখা যাচ্ছে মাইনাস হাফ বসানো হয়েছে। তার মানে এটা আমরা বলতে পারি যে 2x সমান -1 বসানো হয়েছে, অর্থাৎ 2x + 1 সমান 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ 2x + 1টি হলো fx এর একটি গুণনীয়ক। ঠিক আছে, তোমরা গুণনীয়ক যে উপপাদ্য তোমরা ক্লাস 9-এ শিখেছো, সেখান থেকে অবশ্যই আমরা বলতে পারবো যে 2x + 1ই হচ্ছে fx এর একটি গুণনীয়ক, অর্থাৎ বি এর যে অপশানটি আছে এই অপশানটি কিন্তু রাইট হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা 53 যে কোশ্চেনটি আছে লক্ষ্য করে দেখো। 53, একটি সামান্তরিক PQRS, একটি সামান্তরিক এটা হচ্ছে PQRS। এই PQRS সামান্তরিকের PQ থেকে শুরু করে প্রত্যেকটার মধ্যবিন্দু নেওয়া হচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটা মধ্যবিন্দু নেওয়া হচ্ছে। তাহলে আমি এটাকে নাম দিয়ে দিচ্ছি কে এল, এভাবে নাম দেওয়াই আছে, এম আর এন, ঠিক আছে। এখন দেখো যে পুরো সামান্তরিকটার ক্ষেত্রফল হচ্ছে কত 36 বর্গ সেন্টিমিটার, তাহলে কে এল এম এন ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? কে এল এম এন, এই দেখো কে এল এম এন, মানে এখানে লক্ষ্য করো, এখানে আমরা একটা চতুর্ভুজ পাচ্ছি, এই চতুর্ভুজটার ক্ষেত্রফল কত হবে? তো তোমরা যদি এন এর সঙ্গে এলটাকে জয়েন করে দাও, তাহলে দেখতে পাবে যে এস এন এল আর, এস এন এল আর এটা কিন্তু একটা সামান্তরিক, এস এন এল আর এটা কিন্তু একটা সামান্তরিক, এবং এই সামান্তরিকের ক্ষেত্রফলটা হয়ে যাবে পুরো সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, কারণ এনটা মধ্যবিন্দু আবার এলটা হচ্ছে মধ্যবিন্দু। তার মানে অবশ্যই আমরা বলতে পারবো যে পি কিউ আর এর সামান্তরিকের যা ক্ষেত্রফল, এস এন এল আর এর ক্ষেত্রফলটা হয়ে যাবে তার অর্ধেক। তার মানে এটা হয়ে যাবে অবশ্যই 18
সেন্টিমিটার, 18 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা জানি যে একটি সামান্তরিকের ভিতরে যদি একটি ত্রিভুজ থাকে, ত্রিভুজটা লক্ষ্য করো, ত্রিভুজটা হচ্ছে MNL। ঠিক আছে, MNL, এই যে ত্রিভুজটা আছে, এই MNL এই ত্রিভুজ আর SNL আর এই যে সামান্তরিক দুটোরই কিন্তু ভূমিটা হচ্ছে NL। এই দুটোরই ভূমি হচ্ছে NL। ঠিক আছে, এই দুটোই ভূমি হচ্ছে NL। তো দুটোই ভূমি যদি NL হয় এবং তারা যদি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে তোমরা জানো যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হয়ে যাবে এই যে সামান্তরিকটা, এই সামান্তরিকটার ক্ষেত্রফলের আবার অর্ধেক। তাহলে MNL এই ত্রিভুজটার ক্ষেত্রফল হয়ে যাবে 18-র অর্ধেক, অর্থাৎ এটা হয়ে যাবে 9। একই রকমভাবে এই সাইডে যে ত্রিভুজটা আছে NKL, এটাও কিন্তু হয়ে যাবে 9। ঠিক আছে, তাহলে এই 9 বর্গ সেমি আর 9 বর্গ সেমি যোগ করলে তোমরা এই যে ভিতরের যে ক্ষেত্রটা, তার ক্ষেত্রফল পেয়ে যাবে কত, 9 যুক্ত 9 ইকুয়াল টু 18 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, 18 স্কোয়ার সেমি বা বর্গ সেমি। ঠিক আছে, তার মানে এখানে তোমাদের বি এর যে অপশানটি আছে, এই বি এর অপশানটি কিন্তু রাইট হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো 54 যে অঙ্কটি আছে, এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবিসি সূক্ষ্মকোণী ত্রিভুজ, আমি এটাকে ধরো এ নাম দিচ্ছি, এটাকে বি নাম দিচ্ছি, এটাকে সি নাম দিচ্ছি। এর লম্ব বিন্দু হচ্ছে ও। তো লম্ব বিন্দু কাকে বলা হয়, যদি আমরা প্রত্যেকটা শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপরে লম্ব টানি। ঠিক আছে, এইভাবে লম্ব টানছি আমরা, তাহলে এই যে লম্বগুলো যেখানে ছেদ করে, এই ছেদ বিন্দুটাকে বলা হচ্ছে লম্ব বিন্দু। নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এগুলো কত ডিগ্রি করে, এগুলো অবশ্যই 90 ডিগ্রি করে। ঠিক আছে, তাহলে কি বলা হলো, যে একটা ত্রিভুজের বিপরীত শীর্ষবিন্দুগুলো থেকে তার বিপরীত শীর্ষবিন্দুগুলো থেকে বিপরীত বাহুর উপরে যে লম্ব টানা হয়, সেই লম্বগুলি যে বিন্দুতে ছেদ করে তাকে লম্ব বিন্দু বলা হয়। ঠিক আছে, অর্থাৎ এই যে কোণগুলো, অর্থাৎ আমি যদি নাম দিয়ে দিই এডি, এডি দেখো বিসির উপরে লম্ব, আবার বিই অবশ্যই এসির উপরে লম্ব, আবার সিএফ অবশ্যই এবির উপরে লম্ব, তাহলে ওটা হয়ে যাবে লম্ব বিন্দু। এখন আমাদের বিএসি কোণ, হ্যাঁ বিএসি কোণ, এই কোণটা কিন্তু বলা আছে বিএসি কোণ, এটা বলা আছে 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বিওসি কত, এরকম প্রশ্নটি করা হয়েছে। বিওসি মানে এই কোণটি তোমাকে বের করতে বলা হয়েছে। তো লক্ষ্য করো, এই কোণটা হচ্ছে 90 আর এই কোণটা 90। তুমি আমার যেটা লক্ষ্য করবে সেটা হচ্ছে এ এফ ও ই। দেখো এটা কিন্তু একটা চতুর্ভুজ, এ এফ ও ই, এটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত হয়, 360 ডিগ্রি। তার মধ্যে দেখো এটা দেওয়া আছে 40, এটা 90, এটা 90, তাহলে আমাদের এই কোণটি পেয়ে যাবো। মানে এফ ও ই, এফ ও ই এই কোণটা যত হবে, এফ ও ই কোণে যত হবে, বিওসি কোণটা তত হবে, কারণ দুটো হচ্ছে বিপরীত কোণ। তো এফ ও ই মানটা আমি কী করে বের করবো, 100 নয় 360 থেকে, যেহেতু আমাদের এই কোণ এই কোণ এই কোণ আর এই কোণ, এই চারটে কোণের সমষ্টি 360, যেহেতু এটা চতুর্ভুজ, তাহলে 360 থেকে আমরা 40 আর দুটো 90, 90 মাইনাস 90 মাইনাস 40, এটা বাদ দাও, তাহলে কত পাবে, এটা 90 90 180, তাহলে 180 থেকে এখানে 40 বাদ দিয়ে দিলাম, তার মানে এটা হয়ে যাচ্ছে 140 ডিগ্রি, অর্থাৎ বি ও সি কোণটা হয়ে যাবে কত, 140 ডিগ্রি। ঠিক আছে, তার মানে বি এর যে অপশানটি আছে, এই অপশানটি কিন্তু রাইট হবে। আচ্ছা, এরপর আমরা 55 নম্বরে যে কোশ্চেনটি আছে, এই 55 নম্বরের কোশ্চেনটিতে আমরা যাব, দেখি এখানে কি বলা হয়েছে। 55 নম্বরের কোশ্চেনটি দেখো, এখানে দেখো এ সমান আছে 999, আর বি সমান আছে 998, আর সি সমান আছে 997। ঠিক আছে, তাহলে তোমাকে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ABC এর মানটি বের করতে বলেছে। তো এটা তো তোমরা একটা ফর্মুলা জানো, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। ঠিক আছে, এখন দেখো আমি যদি এখানে এ প্লাস বি প্লাস সি, আর এখানে যদি একটা 1-2 নিয়ে আর প্রত্যেকটা টার্মকে আমরা 2 দ্বারা গুণ করে দিই, তাহলে কত পাবো, 2a স্কোয়ার 2b স্কোয়ার আর 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখন দেখো এটা লেখা যায় এ প্লাস বি প্লাস সি ইন্টু হাফ, আবার এই জায়গাটায় লক্ষ্য করো, আমি বলতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু হাফ। আচ্ছা, এখানে দেখো এটা হলো কি করে,
নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখান থেকে তুমি দেখো এটা যদি ভাঙো, এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, এটা বি স্কোয়ার মাইনাস টু বিসি প্লাস সি স্কোয়ার, আর সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস সি স্কোয়ার, সবগুলোকে যোগ করে দেখো এই জিনিসটাই তুমি পাবে। ঠিক আছে, তাহলে আমরা এবার এ বি সি এর মানগুলো যদি বসিয়ে দিই, তাহলে দেখো এ বি সি অর্থাৎ তিনটা সংখ্যাকে আমাদের প্রথমে যোগ করতে হবে। আমি একটু ক্যালকুলেটার সাহায্য নিচ্ছি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। 9 9 9 প্লাস 9 9 8 প্লাস 9 9 7। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি আমরা এটা আসছে 2994, তাকে একদম 2 দ্বারা কিন্তু ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, 2 দ্বারা ভাগ করলে তোমরা পেয়ে যাচ্ছ 1497। তার মানে এই যোগটা করে 2 দ্বারা ভাগ করে খুব সহজেই করে নিতে পারবে। এখন এ মাইনাস বি, দেখো এ থেকে বি বাদ দিলে 999 থেকে 958 বাদ দিলে 1 হয়, তার হোল স্কোয়ার মানে একই হবে। বি মাইনাস সি, বি থেকে সি বাদ দিলেও দেখো 1 হবে, তার হোল স্কোয়ার মানে একই হবে। সি মাইনাস এ, সি থেকে এ বাদ দিলে কিন্তু হয়ে যাবে তোমার -2, তার হোল স্কোয়ার মানে কিন্তু 4। তাহলে দেখো 4 আর 1 5 আর 1 6, অর্থাৎ এটাকে 6 দ্বারা গুণ করলে তুমি রেজাল্ট পেয়ে যাচ্ছ। তাহলে এটা হয়ে যাচ্ছে 8982। ঠিক আছে, তুমি দেখবে ডি এর যে অপশানটি আছে এই অপশানটি কিন্তু রাইট হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা 56 নম্বরের যে কোয়েশ্চেনটি আছে, 56 নম্বর কোয়েশ্চেনটিতে যাব। দেখি এটা কি বলতে চাইছে। 56 দেখো, একটি বৃত্তের একটা বৃত্ত আছে আর একটা বর্গক্ষেত্র আছে। ঠিক আছে, তাহলে একটা বর্গক্ষেত্র আছে, তো এটার ব্যাসার্ধটা আমি ধরে নিলাম আর, আর এটার বাহুর মাপটা ধরে নিলাম এ। ঠিক আছে, তাহলে কি বলা আছে, ক্ষেত্রফলগুলো হচ্ছে সমান। তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর এর ক্ষেত্রফল হচ্ছে শুধু এ স্কোয়ার। এই দুটো ক্ষেত্রফল কিন্তু সমান। তাহলে এখান থেকে আমরা অবশ্যই বলতে পারি আর স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1/পাই, তাই না? এখন লক্ষ্য করো, আমি বলতে পারি আর বাই এ ইকুয়াল টু 1/√পাই, 1/√পাই বর্গমূল হয়ে যাচ্ছে। এখন দেখো যে পরিধিগুলির অনুপাত কি হবে, তাহলে এর পরিধি কত, এর পরিধি হচ্ছে 2 পাই আর, আর এর পরিধি মানে পরিসীমা অ্যাকচুয়ালি 4, চারটা বাহুর পরিমাপ। তাহলে এখানে দেখো কত হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত তুমি পাবে পাই আর বাই 2a, 2 দ্বারা কাটাকাটি করলে। ঠিক আছে, তার মানে দেখো পাই বাই 2 ইন্টু আর বাই এ, আর বাই এর মানটা দেখো, এই যে আর বাই মানটা তো রেডি আছে 1/√পাই। তাহলে যদি আমরা পাইয়ের সঙ্গে √পাই কাটাকাটি করি, তাহলে ওপরে পাবে √পাই বাই কত 2। ঠিক আছে, তাহলে এটা অনুপাতটা হয়ে গেল কত, এটাকে আমরা বলতে পারি √পাই/2। তার মানে ডি এর যে অপশানটি আছে এই অপশানটি কিন্তু রাইট হবে। ঠিক আছে, চলো 57 নম্বর কোশ্চেনটিতে আমরা যাব। 57 নম্বর দেখি কি বলছে। এবিসি একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এ বি সি, এর এবি সমান আবার এসি, এবি সমান আবার হচ্ছে এসি। বিসিকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে করে এবি সমান সিডি হয়ে যায়, মানে এবি আর সিডি সমান হয়ে যায়। সবচেয়ে ভালো হবে, দেখো এবি সমান যে এসি, আমি ধরলাম এবির মাপটা হচ্ছে এক্স, তাহলে এসির মানটা হয়ে যাবে এক্স। এখন বলা আছে আবার এবির সঙ্গে সিডিটা সমান, তাহলে এবিটা আমি এক্স ধরেছি, তাহলে সিডিটা হয়ে যাচ্ছে এক্স। আচ্ছা, বিএসি কোণ, এই কোণটা বলা আছে কত, 32 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বিএডি কোণ কত, বিএডি কোণ কত, অর্থাৎ টোটাল বিএডি মানে টোটাল এই কোণটি তোমাকে বের করতে বলেছে, এই কোণটি বের করতে বলা হয়েছে। ঠিক আছে, এখন দেখো এটা যদি 32 হয়, তাহলে এই দুটো কোণ কিন্তু সমান হয়ে যাবে, কারণ ত্রিভুজ এ বি সি এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু এ বির সঙ্গে এসিটা সমান। তাহলে 180 থেকে তুমি যদি 32টাকে বাদ দিয়ে দাও, তাহলে পাবে 2 8 10, আর তাহলে 4 148। 148টাকে যদি 2 ভাগে ভাগ করে দাও, তাহলে কত করে হয়ে যাবে, 74 করে হয়ে যাবে। দেখো, তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার 74, আর এটা হয়ে যাচ্ছে 74। তাহলে এই কোণটা কত, এটা তো একটা সরল কোণ, তাহলে 180 থেকে যদি 74 আমরা বাদ দিয়ে দিই, তাহলে কত হবে, 4 6 10, মানে হচ্ছে 106। তাহলে এটা হচ্ছে 106। এখন লক্ষ্য করো এসিডি, এই যে ত্রিভুজ এসিডি এটাও কিন্তু সমদ্বিবাহু, কারণ এসির সঙ্গে সিডিটা সমান। তাহলে এই যে কোণ, এই যে কোণ আর এই যে কোণ, এই দুটো কোণ কিন্তু সমান হয়ে যাবে। তাহলে এটা তো 106, তাহলে 180 থেকে 106 বাদ দিলে কত করে থাকবে, 74। 74টা তাহলে দুভাগে ভাগ হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে 37, আর এই ছোট্ট কোণটা হয়ে যাচ্ছে 37। এখন 32 আর 37 যদি যোগ করে দেওয়া হয়, তাহলে আমরা পেয়ে যাব কোণ বিএডি। তাহলে কোণ বিএডি এটা সমান আমরা পেয়ে যাচ্ছি কত, 32-এর সঙ্গে আমরা 37টাকে যোগ করে দেবো, তাহলে 7 আর 2 9, 3 আর 2 6, 69 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ সি এর যে অপশানটি আছে এই অপশানটি কিন্তু রাইট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা চলো এরপর আমরা 18 নম্বর যে কোশ্চেনটি আছে, 18 নম্বর কোশ্চেনটিতে আমরা যাব। দেখি এটাতে কি বলা হয়েছে। দেখো এখানে বলা আছে যে পি টু দি পাওয়ার এক্স সমান কিউ টু দি পাওয়ার ওয়াই সমান
আর টু দি পাওয়ার জেড। আরেকটা কন্ডিশন বলা আছে পি স্কোয়ার কিউ আর ইকুয়াল টু 1। তাহলে এটাকে আমরা এক কাজ করব কে, ঠিক আছে, ধরে নেব নট ইকুয়াল টু 0। তাহলে আমরা ধরে নিলাম এটা সমান হচ্ছে কে। তার মানে তুমি দেখো যে পি টু দি পাওয়ার এক্স এটা সমানও কে পাবে, কিউ টু দি পাওয়ার ওয়াই এটা সমানও কে পাবে, আর আর টু দি পাওয়ার জেড এটা সমানও কে পাবে। তাহলে এখান থেকে তুমি পি এর মানটা কত পাবে, পি এর মানটা পেয়ে যাবে কে টু দি পাওয়ার 1/x। এখানে কিউ সমান কত পেয়ে যাবে, কে টু দি পাওয়ার 1/y। আর আর সমান কত পেয়ে যাবে, কে টু দি পাওয়ার 1/z। তার মানে দেখো যে পি স্কোয়ার কিউ আর এটা ইকুয়াল টু 1। তাহলে পি স্কোয়ার মানে কত, নিশ্চয়ই কে টু দি পাওয়ার 2/x, ঠিক আছে। কিউ মানে কত, কে টু দি পাওয়ার 1/y। আর আর মানে কত, কে টু দি পাওয়ার 1/z ইকুয়াল টু 1। এখন আমরা জানি গুণের সময় পাওয়ার পরে যোগ হয়, তাহলে কে টু দি পাওয়ার 2/x প্লাস 1/y প্লাস 1/z সমান এটা লিখতে পারি কে টু দি পাওয়ার 0। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 2/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 0। তাহলে এখানে 2/xটাকে আমরা 1/x আর 1/x এ ভেঙে দিতে পারি। তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 0। তাহলে এইটুকু টার্মটাকে রেখে 1/x প্লাস 1/y প্লাস 1/z-কে রেখে এই 1/x-টাকে যদি আমরা ডান সাইডে নিয়ে যাই তাহলে হয়ে যাবে -1/x, অর্থাৎ 1/x প্লাস 1/y প্লাস 1/z এর মানটি হচ্ছে -1/x, অর্থাৎ এখানে বি এর যে অপশানটি আছে এই অপশানটি কিন্তু রাইট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা 59-এর কোশ্চেনটি দেখো। 59-এর কোশ্চেনটি দেখো, এখানে বলা আছে যে এম টু দি পাওয়ার এন সমান 121, যেখানে এম এবং এন দুটোই পূর্ণ সংখ্যা। তাহলে এটাকে আমরা এরকম ভাবতে পারি যে 11 স্কোয়ার ইকুয়াল টু 121। আমরা জানি 11 121 হয়, অর্থাৎ এম এর মানটি তুমি এখানে পেয়ে যাচ্ছ 11 আর এন এর মানটি পেয়ে যাচ্ছে 2। তো তোমাকে বের করতে বলা হয়েছে যে এম মাইনাস 1 হোল টু দি পাওয়ার এন প্লাস 1 এর মান কত। তো এম এর মানটা যদি আমরা 11 ধরেছি তাহলে 11 থেকে 1 বাদ দিলে হচ্ছে 10, আর এন প্লাস 1 মানে 2 প্লাস 1 মানে হচ্ছে 3, 10 এর কিউ হচ্ছে 1000, ঠিক আছে। অর্থাৎ এর যে অপশানটি আছে এই অপশানটি কিন্তু রাইট হয়ে যাবে। আচ্ছা এরপর আমরা 60 নম্বরে যে কোশ্চেনটি আছে এই কোশ্চেনটিতে যাব, ঠিক আছে। 60-এর কোশ্চেনটি দেখো। 60 বলা হয়েছে যে 408 এবং 1032 এই দুটো সংখ্যার এইচসিএফ হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ গোসাগুর কথা বলা হয়েছে। তো আমরা গোসাগুটাকে বের করে নিই চলো। তাহলে এখানে হচ্ছে 1032 আর এখানে আছে কত 408। তাহলে 408 আমরা যদি 2 এখানে খাওয়াই তাহলে কত হয়ে যাবে 816, ঠিক আছে। তাই 6 12 হাতে 2 1 3, তাহলে 216। তাহলে এখানে চলে আসছে 408, ঠিক আছে। তাহলে আমরা যদি 1 খাওয়াই এখানে তাহলে হচ্ছে 216, 6 2 8, 1 হচ্ছে 9 10 192। এবারে দেখো এখানে 216টা আসছে, তাহলে 192 1-কে 192, 2 4 6, ঠিক আছে, 9 2 11 24, এখানে চলে আসছে 192। তাহলে 24 এখানে দেখো যদি 8 খাওয়াই, 8 4 32 2 হাতে হলো 3 হাতে 16 3 19, তখন দেখতে পাচ্ছি আমরা গোসাগুটা চলে আসছে 24। তো এই গোসাগুটাকে বলছে, এই যে গোসাগু আছে 24 সংখ্যাটা, এটাকে 1032 গুণিত 2 প্লাস 408 গুণিত পি এরকম আকারে যদি লেখা হয় তাহলে দেখতে পাচ্ছি আমরা যে 1032-কে যদি 2 দ্বারা গুণ করে দেওয়া হয় তাহলে এটা কত পাবে তুমি, এটা পাবে 2064, ঠিক আছে। প্লাস তাহলে 408-এর সঙ্গে কত দ্বারা গুণ করলে এটার থেকে ক্যালকুলেশন করার পর 24 আসবে, ঠিক আছে। তাহলে লক্ষ্য করে দেখো আমরা দেখতে পাচ্ছি যে 2064 আছে, 2064 থেকে কত বিয়োগ করলে 24 হবে, ঠিক আছে। তাহলে আমরা 24 বিয়োগ করে দেখিয়ে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 2040। তার মানে এই জায়গাটাতে আমাদের বিয়োগ হতে হবে, এই জায়গাটা আমাদের বিয়োগ হতে হবে। এটা তো দেখতেই পাচ্ছি আমরা যে 2040 যদি বিয়োগ হয় তবে কি 24টা থাকবে, অর্থাৎ 408 গুণিত দেখতে পাচ্ছি যে 408 গুণিত পি এটা সমান হতে হবে -2040, ঠিক আছে। তার মানে তুমি পি এর মানটা এখান থেকে পেয়ে যাচ্ছ -2040 ডিভাইডেড বাই 408, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা 408 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে তুমি পেয়ে যাবে 5, মানে হয়ে যাচ্ছে কত -5, ঠিক আছে। তার মানে সি এর যে অপশানটি আছে এই সি এর অপশানটি কিন্তু রাইট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো 60-এর কোশ্চেনটা আমাদের হয়ে গেল।
এবার চলো আমরা 61 নম্বরে যে কোশ্চেনটি আছে, দেখো একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 5√2 সেমি কর্ণযুক্ত অন্য একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 4 গুণ। তাহলে অন্য একটি বর্গক্ষেত্র আছে যার কর্ণ কত, যার কর্ণটা হচ্ছে 5√2, তাহলে এর বাহু কত, এর বাহু নিশ্চয়ই 5 হবে। তাহলে বাহুটা যদি 5 থাকে তবে কি কর্ণটা আমাদের হয় কত, বাহু গুণিত √2 অর্থাৎ 5√2, তাহলে এই বাহুটা হচ্ছে 5। এখন এখানে বলা আছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই 5√2 সেমি কর্ণযুক্ত অন্য একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 4 গুণ। তাহলে আমাদের যে বর্গক্ষেত্রটার কথা বলা হয়েছে তার ক্ষেত্রফলটা নিশ্চয়ই, এর ক্ষেত্রফলটা কত, এর ক্ষেত্রফলটা 5 গুণিত 5 মানে হচ্ছে 25, ঠিক আছে। তাহলে এখানে যে ক্ষেত্রফলটা মানে বর্গক্ষেত্রের কথা বলা হয়েছে সেটার ক্ষেত্রফলটা অবশ্যই কি বলা হয়েছে, এই যে 5√2 সেন্টিমিটার কর্ণযুক্ত বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল ওর কত 4 গুণ, তাহলে নিশ্চয়ই 25 4 100 হয়ে যাচ্ছে এর ক্ষেত্রফল। তাহলে বাহুটা নিশ্চয়ই 10 হবে, 10 10 100 হয়েছে। তাহলে এই বর্গক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য কত হবে, তো কর্ণের দৈর্ঘ্য আমরা জানি বাহু গুণিত √2 হয় অর্থাৎ 10√2 সেন্টিমিটার। তো সি এর যে অপশানটি আছে সি অপশানটি রাইট হয়ে যাবে। আচ্ছা এবার চলো 62 যে অঙ্কটি আছে এই অঙ্কটা দেখা যাক কি বলতে চাইছে। এক্স এবং ওয়াই, ঠিক আছে, এক্স এবং ওয়াই পৃথকভাবে যথাক্রমে 20 এবং 15 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। মানে এক্স 20 দিনে করে এক অংশ, ঠিক আছে, এক হচ্ছে 20 দিনে এক অংশ আর এক হচ্ছে 15 দিনে এক অংশ, তারা 6 দিন কিন্তু একসাথে কাজ করেছে। তাহলে 20 দিনে এক অংশ, একদিনে একের 20, তাহলে 6 দিনে কত, এই 6 20 অংশ কাজ করে ফেলেছে। এ 15 দিনে এক অংশ, একদিনে একের 15, 6 দিনে 6 15 অংশ কাজ করেছে। তাই দুজনে একত্রে কত অংশ কাজ করছে 6 দিনে, একটু দেখে নেওয়া যাক। 20 আর 15 তো লসাগু হয়েছে তোমার 60, তাহলে 20 পাঁচে হচ্ছে 20 3 60, 6 3 হচ্ছে 18, আর 15 4 60, 6 4 হচ্ছে কত 24, 8 হচ্ছে 12 2 হাতে হলো 1 2 হাতে 4 মানে 42 বাই হচ্ছে 60, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি 3 14, আচ্ছা 3 14 42, আর এটা হচ্ছে 3 20 60, 2 7 14, 2 10 20, অর্থাৎ 7 দশাংশ কাজ কিন্তু হয়ে গেছে। তাহলে কাজ কতটা পড়ে আছে, 1/7 ঠিক আছে। এখনো পর্যন্ত আমাদের 3/10 অংশ কাজ কিন্তু পড়ে আছে, ঠিক আছে। এখন লক্ষ্য করো 6 দিন পর একসাথে কাজ করার পর ওয়াই স্থানে জেড চলে এলো, ঠিক আছে। এখন এই ওয়াই জায়গাতে জেড চলে এলো, মানে এখন কাজ হবে এক্স এবং জেড এর দ্বারা আর কি, ঠিক আছে। তাহলে এক্স তো বুঝতেই পারছো যে 20 দিন এক অংশ করে, আর জেড বলছে একা সম্পূর্ণ কাজটি কত দিনে করতে পারে। আমি ধরে নিলাম এ কিন্তু এক্স দিনে পুরো কাজটা করতে পারবে, কিন্তু দেখা যাচ্ছে যে এরা একসঙ্গে কাজ করে 4 দিনে কাজটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই 20 দিনে কত অংশ করছে, এক অংশ, একদিন 1 এর 20, তাহলে 4 দিনে কত করবে, 4 দিনে করবে 4 এর 20 অংশ, ঠিক আছে। এক্স দিনে এক অংশ, একদিনে 1/x, এও 4 দিন করেছে, তাহলে এ হচ্ছে 4/x অংশ। নিশ্চয় বোঝা গেছে, এক্স দিনে এক অংশ, একদিনে 1/x, 4 দিন 4/x। এখন এই দুটো কাজ একসঙ্গে যোগ করলে নিশ্চয় বাকি যেটুকু কাজ পড়েছিল সেটুকু কাজ শেষ হয়ে যাবে। তাহলে বাকি কাজটা কত, বাকি কাজটা হচ্ছে 3/10, ঠিক আছে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করে নিই, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, যে 4/x ইকুয়াল টু 3/10 মাইনাস 4/20, ঠিক আছে। তো 3/10 এটা মানেই তো 6/20, 2 দ্বারা গুণ করে দিলাম উপর নিচে, আর এটা হচ্ছে 4/20, ঠিক আছে। তাই 6 থেকে 4 বাদ দিলে হচ্ছে 2/20, 2/20, ঠিক আছে। তাহলে 2/20 মানে হচ্ছে 1/10, তাহলে 4/x সমান x, এটা মানে তো 4/x, তাহলে 4/x মানে হচ্ছে 1/10, তাহলে গুণ করে দাও, x একে x আর 10 4 হচ্ছে 40। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে জেড জেড কী করে, যে 40 দিনে সম্পূর্ণ কাজটা শেষ করতে পারবে, যেহেতু আমরা ধরেছিলাম যে জেড এক্স দিনে পুরো কাজটি করতে পারবে, এক্সের মানটা আমরা 40 পেলাম, অর্থাৎ ডি এর যে অপশানটি আছে এই অপশানটি কিন্তু রাইট হয়ে যাবে। আচ্ছা 63 যে কোশ্চেনটি আছে 63 কোশ্চেনটি দেখা যাক। দেখো 60টি বস্তু বিক্রি করে 15টি বস্তুর বিক্রয় মূল্য লাভ করছে, তাহলে শতাংশে তার লাভ কত, ঠিক আছে। তাহলে আমি ধরে নিলাম যে প্রতিটি বস্তু সে এক্স টাকাতে বিক্রি করছে, ঠিক আছে। প্রত্যেকটা বস্তু বিক্রি করছে ক টাকাতে, এক্স টাকাতে। আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটি বস্তু সে এক্স টাকাতে কিন্তু বিক্রি করছে, প্রত্যেকটা বস্তু। তাহলে 60টা বস্তু বিক্রি করে ক টাকা পাবে, নিশ্চয়ই 60x টাকা পাবে। এই 60x টাকার মধ্যে বলছে 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান লাভ করছে, তাহলে লাভটা কত, তাহলে লাভটা হচ্ছে যে 15টি বস্তুর যা বিক্রয় মূল্য, তাহলে একটা বিক্রয় মূল্য এক্স টাকা হলে 15টা বিক্রয় মূল্য কত, 15x টাকা। তাহলে এই 60টি বস্তু বিক্রি করে যেটা পেয়েছে মানে 60x টাকা, এর মধ্যে 15x টাকা কিন্তু তার লাভ হয়েছে।
তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি আমরা যে বিক্রয় মূল্য থেকে যদি লাভটা আমরা বাদ দিই তাহলে ক্রয় মূল্যটা পেয়ে যাবো। তাহলে এখানে হচ্ছে 45x টাকা। ঠিক আছে, তাহলে এই যে 45x টাকা, এই 45x টাকাতেই তার লাভ হয়েছে কত? 15x টাকা। তাহলে 1 টাকায় লাভ কত হয়েছে? 1 টাকায় লাভ হয়েছে 15x বাই 45x। তাহলে শতকরা করতে গেলে 100তে বের করে নিতে হবে। দেখো এক্সট্রা তো কেটেই যাচ্ছে। তাহলে 15/45 গুণিত 100। তাহলে দেখো 15 3 হচ্ছে 45, 100/3 মানে হচ্ছে 33.13। ঠিক আছে, তাহলে আমাদের 33.13% লাভ, শতাংশের লাভটা হচ্ছে তার এত। ঠিক আছে, তাহলে এখানে বি এর যে অপশানটি আছে অপশানটি রাইট হয়ে যাবে। এবারে দেখো 64-এর যে কোশ্চেনটি আছে, দেখো ও একটি ত্রিভুজ, ও হলো একটি ত্রিভুজ এবিসি এর অন্তঃকেন্দ্র। ঠিক আছে, তাহলে দেখো একটি ত্রিভুজ আমি এঁকে নিচ্ছি। তাহলে এইটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র কাকে বলা হয়? যে একটা ত্রিভুজের যদি কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করা হয়, ঠিক আছে, এবং সেই সমদ্বিখণ্ডিত করে এই সমদ্বিখণ্ডকগুলি যে বিন্দুতে তারা ছেদ করে, সেই বিন্দুটিকে বলা হচ্ছে অন্তঃকেন্দ্র। নিশ্চয় মনে থাকবে যে একটা ত্রিভুজের কোণগুলিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ যে সমদ্বিখণ্ডকগুলো কোণগুলি তারা যেখানে মিলিত হয় সেই বিন্দুটি হচ্ছে অন্তঃকেন্দ্র, যাকে ও বলা হয়েছে এখানে। তো এই বি ও সি, এই কোণটা হচ্ছে 110 ডিগ্রি। অর্থাৎ দেখো এই কোণটা যদি এক্স হয় তাহলে এই কোণটা হয়ে যাবে এক্স, এটা যদি ওয়াই হয় তাহলে এটা হয়ে যাবে ওয়াই। তাহলে এখানে তোমাকে বিএসি অর্থাৎ এই কোণটিকে বের করতে বলা হয়েছে। তো আমরা এই যে কোণ বিএসি যেটা আমরা বের করতে চাইছি সেটা কত? নিশ্চয়ই আমরা জানি একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা, এই পুরো কোণটা আর এই পুরো কোণটা যোগফল হচ্ছে 180। তাহলে এটা 180 থেকে এই দুটো কোণকে যদি বাদ দিই, মানে 2x আর 2y যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা বিএসি কোণটির মান কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে 180 থেকে 2টা আমাদের কমন নিয়ে পড়ে x প্লাস ওয়াই। ঠিক আছে, এখন দেখো বিওসি মানে ত্রিভুজ বিওসি, এটা তো একটা ত্রিভুজ বিওসি, তাহলে এরও 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। অর্থাৎ এক্স যুক্ত ওয়াই যুক্ত 110, এক্স যুক্ত ওয়াই যুক্ত 110 এটা সমানও কিন্তু 180। তার মানে তুমি এখান থেকে এক্স প্লাস ওয়াই এর মানটি পেয়ে যাবে 180 থেকে 110 বাদ, অর্থাৎ 70। তাই এই এক্স প্লাস ওয়াই এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে 180 মাইনাস 2 গুণিত 70, অর্থাৎ 180 মাইনাস 140 ইকুয়াল টু তোমার এটা হয়ে যাচ্ছে কত? 40 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ বিএসি এই যে কোণটা, যে কোণটা বের করতে বলা হয়েছিল সেটা হচ্ছে 40 ডিগ্রি হবে। অর্থাৎ এর যে অপশানটি আছে এই অপশানটি কিন্তু রাইট হয়ে যাবে। আচ্ছা, তাহলে 64 হলো। এরপর আমরা চলে যাব 65। বুঝেছেন? নিশ্চয়ই তোমরা মন দিয়ে দেখছো কোশ্চেনগুলো কিভাবে সমাধান করা হচ্ছে। 65 দেখো, এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, ডি হলো এবি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দুটা হচ্ছে কত? ডি। ঠিক আছে, ই হলো ডিবি এর মধ্যবিন্দু, এই ডিবি এর মধ্যবিন্দু আবার হচ্ছে ই। ঠিক আছে, আচ্ছা, এফ হলো বিসি এর মধ্যবিন্দু, এটার মধ্যবিন্দু হচ্ছে এফ। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 64। তাহলে এ ই এফ এর ক্ষেত্রফল কত হবে? এ ই এফ, এ ই এফ এই ত্রিভুজটার ক্ষেত্রফল তোমাকে এখান থেকে বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তো আমরা একটা কাজ করে নেবো, এর সঙ্গে এটা কিন্তু জয়েন করে দেবো। তো আমরা জানি যে এ এফ, এফটা যেহেতু মধ্যবিন্দু তাহলে এ এফ এটা হচ্ছে মধ্যমা, এ এফটা হচ্ছে মধ্যমা। তো আমরা জানি মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। অর্থাৎ পুরো ক্ষেত্রফলটা যেহেতু আমাদের বলা আছে 64, তাহলে এই দিকটা হয়ে যাবে 32 আর এই দিকটা পুরোটা মানে 1 2 3 এই 3টে ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে 32। ঠিক আছে, এখন লক্ষ্য করো এই ডিটা মানে এই যে এফ ডি, এফ ডি, এফ ডি, এই ডিটা তো মধ্যবিন্দু, তাহলে এই ডিটা এফ ডিটা হয়ে যাচ্ছে, এফ ডিটা হয়ে যাচ্ছে মধ্যমা। কোন ত্রিভুজের মধ্যমা? এ বি এফ, এটা হচ্ছে ত্রিভুজ এ বি এফ, এটার মধ্যবিন্দু, এ বি এফ এর মধ্যবিন্দু। তাহলে এই যে এফ ডি মধ্যমাটা, এই মধ্যমাটা কিন্তু এই পুরো যে ত্রিভুজটা আছে এ বি এফ, এই ত্রিভুজটি দুটি সমান ক্ষেত্রবিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে দেবে। অর্থাৎ এই সাইডটা হয়ে যাবে 16 আর এই দুটো সমষ্টিটা হয়ে যাবে 16। এখন দেখো এই ইটা আবার মধ্যবিন্দু বলা আছে, ইটা যদি মধ্যবিন্দু ডিবির, তাহলে এফ ই, এফ ইটা হচ্ছে মধ্যমা কোন ত্রিভুজের?
বিডিএফ এর মধ্যমা বিডিএফ, ঠিক আছে। তাই এটা 16, এই দুটো সমষ্টি হচ্ছে 16। তাহলে দেখো এইটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 8। নিশ্চয়ই বুঝতে পারছো যে এফিটা হচ্ছে মধ্যমা এই ত্রিভুজটার। তাহলে এই ত্রিভুজটাকে আমাদের দুভাগে ভাগ করে দেবে, মধ্যমাটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে দেবে, এটা তোমরা জানো। তাহলে আমরা যেটা বের করতে চলেছি সেটা হচ্ছে এইএফ। এইএফ লক্ষ্য করে দেখো, এইএফ এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজের ক্ষেত্রফল কত, এখানে দেখতে পাচ্ছ 16 আর এখানে 8, এই দুটোকে যোগ করলেই হবে। তাহলে 16 যুক্ত 8, তার মানে হয়ে যাচ্ছে কত, 24, ঠিক আছে। তার মানে এটা হয়ে যাবে কত, 24 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তার মানে সি এর যে অপশানটি আছে এই অপশানটি কিন্তু রাইট হয়ে যাবে। আচ্ছা, 66 অঙ্কটাতে আমরা যাব 66। দেখি এখানে কি বলা হয়েছে। 66টা দেখো, যে একটি টুর্নামেন্টে একটি দল এখনো পর্যন্ত 40টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 30% জিতেছে, ঠিক আছে। তাহলে 40টা ম্যাচের মধ্যে যদি 30% জেতে, মানে 30/100, তাহলে আমরা দেখতে পাবো যে 12টি ম্যাচে কিন্তু জিতেছে 40টার মধ্যে, ঠিক আছে। বাকি ম্যাচের 60% জিতলে তাদের সামগ্রিক জয়ের শতাংশ হবে 50%। তাহলে বাকি ম্যাচ কটা আছে, তাহলে বাকি ম্যাচ আমি ধরে নিলাম যে ম্যাচ বাকি ম্যাচের সংখ্যা ধরলাম আমি এক্সটি, ঠিক আছে। তাহলে সেই এক্সের কত পার্সেন্ট জিতলে, 60%, মানে 60/100, ধরো এতগুলি ম্যাচ জিতলো, ঠিক আছে। আর আগে কটি জিতেছে, আগে জিতেছে হচ্ছে 12টি, ঠিক আছে। তাহলে মোট কটি ম্যাচ এখন পর্যন্ত খেলা হয়েছে, 40টি আর এক্সটি, ঠিক আছে। তাহলে 40টি আর এক্সটি, এই এতগুলি ম্যাচের মধ্যে এখনো পর্যন্ত জিতেছে এত। তো এই সংখ্যাটা হচ্ছে কত পার্সেন্ট, এটা হচ্ছে সামগ্রিক জয়ের 50%। মানে এটাকে যদি লক্ষ্য করে দেখো যে 40 প্লাস এক্স এর মধ্যে এতগুলো ম্যাচ জিতেছে, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে আমরা কী পাবো, পার্সেন্টেজ পেয়ে যাবো। সেই পার্সেন্টেজটা বলছে 50%, ঠিক আছে। তাহলে লক্ষ্য করো, এখানে 50 এককে 50, 50 দুগুণে হচ্ছে 100। তার মানে দেখো এখানে আমাদের কত হয়ে যাচ্ছে, এখানটা যদি একটা শূন্য আমি কেটে দিই তাহলে এখানে হয়ে যাবে 6x/10 প্লাস হয়ে যাচ্ছে 12 ডিভাইডেড বাই হচ্ছে কত, 40 প্লাস এক্স ইকুয়াল টু 1/2, তাই না, দুইটাতে ভাগ হয়ে যাচ্ছে। তার মানে দেখো 2 দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে 6 দুগুণে 12x/10 প্লাস 12 দুগুণে হচ্ছে 24 সমান 40 প্লাস এক্স, ঠিক আছে। তাহলে দেখো এক্সটা যদি আমরা এদিকে নিয়ে চলে আসি তাহলে 12x/10 মাইনাস এক্স ইকুয়াল টু 24 যদি বাদ চলে যায় তাহলে কত হয়ে যাবে, 16, তাই তো। আচ্ছা, তাহলে এখানে দেখো বিয়োগ করলে 10x, মানে 12x থেকে 10x বাদ দিলে হয়ে যাচ্ছে 2x/10 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 16। তাহলে এখান থেকে দেখো 2 8 হচ্ছে 16, তাহলে x সমান হয়ে যাচ্ছে 8 10 80। তাহলে এখনও যে বাকি ম্যাচের সংখ্যা যেটা ছিল সেটা হচ্ছে 80টি ম্যাচ এখনও বাকি আছে। তাহলে এই 80টির মধ্যে পরিষ্কারভাবে বলা আছে, ধরা যাক তারা বাকি ম্যাচে 90% জিতেছে। তাহলে এটা 90% জিতলে কটা ম্যাচ জেতা হয়, দেখতে পাচ্ছি আমরা দুটো শূন্য যদি কেটে যায় তাহলে 9 72টি ম্যাচ কিন্তু ওরা জিতেছে। তাহলে টুর্নামেন্টে ওই দলের মোট জয়যুক্ত ম্যাচের সংখ্যা কত, তাহলে এখান থেকে ওরা 72টা জিতেছে আর আগে জিতেছিল 12টা, দেখতে পাচ্ছি আমরা। এটা যদি যোগ করে দিই তাহলে 2 2 4 7 আর 8, অর্থাৎ 84টি ম্যাচ ওদের মোট জয়যুক্ত ম্যাচের সংখ্যা। অর্থাৎ ডি এর যে অপশানটি আছে এই অপশানটি কিন্তু রাইট হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা 67-এ যে কোশ্চেনটি আছে এই কোশ্চেনটাতে যাব, ঠিক আছে। 67-এ দেখো একটি তোমাদের ছবি দেওয়া আছে, এইভাবে দেখো একটি ছবি দেওয়া আছে, বুঝেছেন। এটা দেওয়া আছে তোমার 25, এটা দেওয়া আছে তোমার 25, এটা দেওয়া আছে তোমার 24, এটা দেওয়া আছে 32, আর এই কোণটা সমকোণ বলা আছে, ঠিক আছে। তাহলে প্লটটির ক্ষেত্রফল কত, তো আমরা কী করবো, এটার সঙ্গে এটাকে যদি জয়েন করে দিই তাহলে দেখো এটা একটা, এদিকেরটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাই সমকোণী ত্রিভুজের এটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার যদি ধরে নেওয়া হয় তাহলে এটাকে এ বি সি ডি আমরা নাম দিয়ে দিলাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে বিডি স্কোয়ার সমান কত, 24 স্কোয়ার প্লাস 32 স্কোয়ার। তাহলে 24 24 কত আসছে, 576, আর 32 32 হয় 1024। যোগ করলে কত হচ্ছে, 6 4 10, 3 7 10, হাতে হলো 1 6, মানে 1600 চলে আসছে। তাহলে বিডি সমান 1600 বর্গমূল, মানে তুমি পাবে 40। তাহলে এটা হয়েছে তোমার কত, 40 সেন্টিমিটার। এখন দেখো
এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ গুণিত ভূমি মানে হচ্ছে 32 গুণিত উচ্চতা হচ্ছে 24। তার মানে দেখো 2 16তে হচ্ছে 32। তাহলে 16কে যদি আমরা 24 দ্বারা গুণ করে দিই তাহলে তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ 384। তাহলে এটা হচ্ছে 384 বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার না, এখানে মিটার হবে কারণ এককটা মিটারে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে বর্গ মিটার 384। আর এইটা দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু আমাদের ডিসির সঙ্গে বিসিটা হয়ে যাচ্ছে সমান। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু 40 মানে ভূমি ইন্টু রুট ওভার বি স্কোয়ার মানে 25 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ মানে ভূমি মানে 40 স্কোয়ার ডিভাইডেড বাই 4। ঠিক আছে, তাহলে এটা দেখো 40 2 ভাগ করলে 20, এটা 25 25 হয়ে যাচ্ছে তোমার কত? 625। 625, তার থেকে এটা বাদ যাবে দেখো, এটা চলে এসেছে 1600, 1600কে 4 দ্বারা ভাগ করলে হয়ে যাবে কত? 400। তাহলে 625 থেকে 400 বাদ দিলে হচ্ছে 225, 225 বর্গমূল হচ্ছে 15। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। 25 25 625, এটা হচ্ছে 1600, 1600কে 4 দ্বারা ভাগ করলে হয়ে যাচ্ছে 400, 400। তাহলে 625 থেকে 400 বাদ দিলে 225, 225 বর্গমূল হচ্ছে 15। তাহলে 15 দুগুণে এটা হচ্ছে 300 এত বর্গমিটার। তাহলে এদিকটা হচ্ছে 300 বর্গমিটার আর এদিকটা হচ্ছে 384 বর্গমিটার। সবগুলোকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে পুরো আমরা প্লটটার ক্ষেত্রফল পেয়ে যাব 384 প্লাস 300 অর্থাৎ 684 বর্গ মিটার। অর্থাৎ ডি এর যে অপশানটি আছে এই অপশানটি কিন্তু রাইট হবে। ঠিক আছে, তাহলে 67টা আমাদের হলো। এরপর দেখো 68 যে কোয়েশ্চেনটি আছে, এই কোয়েশ্চেনটি আমরা একটু দেখে নেব। যে দুটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার এইচসিএফ হলো 17। ঠিক আছে, তাহলে মানে এইচসিএফ মানে হচ্ছে গোসাগু। তাহলে আমরা একটা সংখ্যাকে ধরতে পারি কত? 17x, আরেকটা সংখ্যাকে ধরতে পারি আমরা 17y। ঠিক আছে, অবশ্যই এক্স এবং ওয়াইটা কিন্তু পরস্পর মৌলিক হবে, এক্স এবং ওয়াই। ঠিক আছে, এক্স কমা ওয়াই এরা কিন্তু পরস্পর মৌলিক যদি হয় তাহলে কিন্তু এইভাবে ধরা যায়। যে একটা সংখ্যা হচ্ছে 17x, একটা হচ্ছে 17y। এখন এদের তাহলে লসাগু কত হবে? এলসিএম লিস্ট কমন মাল্টিপল কত হবে? তাহলে এটা লসাগু হয়ে যাবে 17xy। এই লসাগুটাই দেওয়া আছে আবার 714। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো xy সমান 714কে তোমরা কি করবে? 17 দ্বারা ভাগ করে দেবে। ভাগ করলে তুমি পেয়ে যাবে 42 xy। তাহলে যেহেতু xyটা পরস্পর মৌলিক, তার মানে এটা কত করা যাবে? 7 গুণিত 6 করা যেতে পারে, হয়েছে 3 গুণিত 14 করা যেতে পারে, তাই তো। আবার 21 গুণিত 2ও করা যেতে পারে। যেহেতু এরা দেখো পরস্পর মৌলিক, 7 6 3 14 21 2। এখন লক্ষ্য করে দেখো যে তাহলে সংখ্যাগুলির যোগফল কত হবে? যোগফল তো বুঝতেই পারছো, যোগফল হচ্ছে 17x প্লাস 17y। যেহেতু আমরা সংখ্যাগুলিকে একটাকে 17 সেটাকে 17y ধরেছি, তাহলে এখান থেকে যদি 17টাকে আমরা কমন নিয়ে নিই তাহলে এটা হবে এক্স প্লাস ওয়াই। এখন দেখো এক্স প্লাস ওয়াইয়ের যে মান সেটা কত? 7 আর 6 যোগ করে তুমি পেতে পারো 17 গুণিত 13, এটাও একটা হতে পারে। ঠিক আছে, আবার হতে পারে 17 গুণিত এক্স প্লাস ওয়াইয়ের মানটা 14 আর 3 কত? 14 আর 3 হচ্ছে 17, এটাও হতে পারে। ঠিক আছে, আবার দেখো 17 গুণিত এক্স প্লাস ওয়াই প্লাস মানে 21 আর 2 কিন্তু 23ও হতে পারে। ঠিক আছে, তাহলে 17 গুণিত 13 মানে কত? 17 গুণিত 13 মানে এটা হচ্ছে 221। 17 গুণিত 13 মানে হচ্ছে 221। 17 17 হচ্ছে 289। ঠিক আছে, 290। আর 17 গুণিত 23, 17 গুণিত 23 মানে হয়ে যাচ্ছে তোমার 391। ঠিক আছে, তার মানে লক্ষ্য করে দেখো এই দুটো সংখ্যার যোগফল 221, 289 বা 391 যে কোনো একটা হতে পারে। কিন্তু এখানে লক্ষ্য করে দেখো যে সংখ্যাগুলির যোগফল কত হবে বলেছে, কিন্তু আমার মনে হয় প্রশ্নটি এরকম হতো যে সংখ্যাগুলির যোগফল কত হবে না। ঠিক আছে, তাহলে আমাদের সেক্ষেত্রে ডি এর অপশানটা রাইট হয়ে যাবে 731। কারণ এখানে দেখো 3টে অপশানে রাইট চলে আসছে। সংখ্যাগুলির যোগফল কত হবে? তাহলে 221 হতে পারে, 289 হতে পারে, 391 হতে পারে। কিন্তু আমার মনে হয় যে সংখ্যাগুলির যোগফল কত হবে না এরকম প্রশ্নটা উচিত ছিল, সেক্ষেত্রে আমাদের ডি এর অপশানটি রাইট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা 69 যে কোয়েশ্চেনটি আছে সেটা একটু দেখে নেব। দেখো 69 এখানে দেখো এরকম আছে, এ স্কোয়ার প্লাস 2b সমান বি স্কোয়ার প্লাস 2a প্লাস 17। ঠিক আছে, তাহলে এটা তোমরা এরকম করতে পারো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 2a প্লাস 2b ইকুয়াল টু 17। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু
এ মাইনাস বি। এখান থেকে যদি 2 কমন নিই বাকি দুটোর থেকে, তাহলে এটা হবে এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 17। তাহলে এ মাইনাস বিটি যদি আমি কমন নিই তাহলে পাবে এ প্লাস বি মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 17। তার মানে এই যে দুটো ব্র্যাকেটের গুণফলটা 17 হতে পারে। তো 17কে আমরা 17 গুণিত একে ভাঙতে পারি। তার মানে দেখো এ মাইনাস বি ইকুয়াল টু 17 আর এ প্লাস বি মাইনাস 2 এটা সমান 1 হতে পারে, ঠিক আছে। অথবা এ মাইনাস বি ইকুয়াল টু হতে পারে, একও তো হতে পারে, 17 গুণিত 1 অথবা 1 গুণিত 17 একই ব্যাপার। তাহলে সেক্ষেত্রে আবার এ মাইনাস বি সমান 1ও হতে পারে, আবার এ প্লাস বি মাইনাস 2 এটা সমান কিন্তু 17 হতে পারে, ঠিক আছে। তাই যদি এটার থেকে আমরা সমাধান করে নিই তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, বি তো কেটে যাবে, তাহলে 2a মাইনাস 2 সমান 17 আর এটা হচ্ছে 18। তাহলে 2a সমান 2টা দিকে গেলে হচ্ছে 20, তাহলে a সমান হয়ে যাচ্ছে 10। তাহলে a সমান যদি 10 হয় তো আমি যদি দেখো এই 10টা যদি এখানে বসিয়ে দিই তাহলে কত হবে, 10 মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 17। তাহলে এখান থেকে দেখো তুমি বি এর মানটা কিন্তু -7 পেয়ে যাচ্ছ, ঠিক আছে। কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা আছে বিটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে আরেকবার দেখি এই দুটোকে সমাধান করলে কি হচ্ছে, বিটা কেটে যাচ্ছে, তাহলে এ আর এ 2a, ঠিক আছে। তাহলে -2 সমান 17 আর একে হচ্ছে 18। তাহলে 2a সমান 2 আর 18 হচ্ছে 20। তাহলে এ সমান হচ্ছে 10। তাহলে এ সমান যদি 10 হয় তুমি এখানটা বসাও, এর মানটা 10 যদি এখানটাতে বসিয়ে দাও তাহলে 10 মাইনাস বি সমান হচ্ছে 1। তার মানে এখান থেকে বি সমান পেয়ে যাচ্ছে তুমি 10 মাইনাস 1 ইকুয়াল টু 9, ঠিক আছে। তার মানে এই অপশানটা নিশ্চয়ই আমাদের ঠিক হবে, রাইট হবে, অর্থাৎ সি এর যে অপশানটা আছে এই অপশানটা কিন্তু হ্যাঁ ঠিক হয়ে যাবে। এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এই জায়গাটা খুব একটু পরিষ্কার করলে বুঝতে হবে যে দুটোর গুণফলটা 17। 17টাকে 17 গুণিত একও করা যায়, 1 গুণিত 17 করা যায়। তাহলে হয় এ মাইনাস বি সমান 17 আর এ প্লাস বি মাইনাস 2 সমান 1 হবে, অথবা এ মাইনাস বি সমান 1 আর এ প্লাস বি মাইনাস 2 সমান 17। দুটোকে সমাধান করলে যেখানে আমাদের বি এর মানটা ধনাত্মক আসবে সেই অ্যান্সারটাই আমাদের রাইট হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা সি এর অপশনটা যে 9 আছে সেটাই আমাদের উত্তরটা ঠিক হয়ে যাবে। আচ্ছা চলো অঙ্কের আমাদের যে শেষ কোশ্চেনটি যেটা আছে সেটা একটু দেখে নিই। এটা হচ্ছে আমাদের 70 নম্বরে যে কোশ্চেনটি আছে। এবিসিডি একটা ট্রাপিজিয়াম যেখানে এবিসিডি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাই লক্ষ্য করো যে এরকমভাবে একটি সমবাহু ত্রিভুজ আছে, আর ট্রাপিজিয়াম মানে ট্রাপিজিয়াম আছে। ট্রাপিজিয়ামটা আবার কেমন ট্রাপিজিয়াম, এ বি সি ডি ট্রাপিজিয়াম, যেখানে এবিসি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, এ বি সি, ঠিক আছে। আবার এডিসি, এডিসি যেমন 90 ডিগ্রি বলা হয়, তার মানে এটাকে কিন্তু 90 ডিগ্রি হতে হবে, মানে এটার সঙ্গে এটা আমি সমান্তরাল ধরলাম, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ, এটা একটা ট্রাপিজিয়াম। এখন এই ট্রাপিজিয়ামটির এই কোণটা তো 90 ডিগ্রি বলাই আছে, আর কি বলা আছে যে সমবাহু ত্রিভুজটি যার ক্ষেত্রফল, এই যে এটার ক্ষেত্রফল আমি ধরলাম যে এই বাহুটা হচ্ছে এ করে, ঠিক আছে, সমবাহু ত্রিভুজ তো, তাহলে প্রতিটা বাহু আমি এ করে ধরে নিলাম। তাহলে এর ক্ষেত্রফলটা কত, এর ক্ষেত্রফল হয়ে যাবে √3/4 ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু কত, এটা বলাই আছে পরিষ্কারভাবে যে 9√3 ক্ষেত্রফলটা বটে। তাহলে √3 কেটে যাচ্ছে, তাহলে এ স্কোয়ার সমান 4×9 কত 36। তার মানে দেখতে পাচ্ছি আমরা এর মানটি চলে আসছে 6, অর্থাৎ এর প্রতিটা বাহু হয়ে গেল 6 সেন্টিমিটার করে। এখন এই ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। এখানে কিন্তু এটা হচ্ছে 6। তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজটার কিন্তু অতিভুজটা হচ্ছে 6, তাই না। এখন এটাকে আমি যদি এক্স ধরি, এটাকে যদি আমি ওয়াই ধরি, তাহলে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 9√3, এটা। আর এটার ক্ষেত্রফল কত, এটার ক্ষেত্রফল হচ্ছে কত, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে আমি বলতে পারি হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, তাহলে হাফ গুণিত এক্স ওয়াই, হাফ গুণিত এক্স ওয়াই। তো এটা যেহেতু আবার ট্রাপিজিয়ামের তো একটা পার্সোনাল সূত্র আছেই, সেটা কি সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির সমষ্টি। সমান্তরাল বাহু দুটির সমষ্টি মানে বিসি আর ওয়াই, তাহলে বিসি মানে তো দেখতে পাচ্ছ, বিসি মানে তো এ মানে 6 প্লাস ওয়াই ইন্টু উহাদের মধ্যে দূরত্ব মানে এখানে কিন্তু এক্স, যেহেতু আমাদের এই কোণটা আছে 90 ডিগ্রি, ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। তো এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের যোগফলটা হচ্ছে এই যে ট্রাপিজিয়াম, সেই ট্রাপিজিয়ামটা ক্ষেত্রফলটার সঙ্গে সমান। তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে 9√3, এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি উচ্চতা, হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, আর এটা যেহেতু ট্রাপিজিয়াম তার ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির সমষ্টি অর্থাৎ 6 প্লাস ওয়াই ইন্টু তাদের মধ্যে দূরত্ব হচ্ছে এক্স। তো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ কি হবে, দেখো 9√3 প্লাস হাফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু, দেখো যদি আমরা এক্স দ্বারা গুণ করে দিই তো 2 3 6, এটা পাবো 3x প্লাস হাফ অফ এক্স ওয়াই, ঠিক আছে। একটু দেখে নাও, এরকম কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। দেখো এখানে হাফ অফ এক্স কেটে যাচ্ছে, তাই 3x সমান 9√3, তাহলে এক্স সমান কত 9√3/3,
3, তার মানে এটা হয়ে যাচ্ছে 3√3, তাই তো। এখন দেখো আমরা এটা বলতে পারি যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কিন্তু এসি স্কোয়ার মানে 6 স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমরা ওয়াই স্কোয়ার সমান বলতে পারি 6×6 = 36 মাইনাস এক্স স্কোয়ার মানে 3√3 হোল স্কোয়ার, 3√3 হোল স্কোয়ার মানে 3 থেকে 9 3 27, তাহলে 27 বাদ দিয়ে এটা হচ্ছে 9, তাহলে ওয়াই এর মানটি হয়ে যাচ্ছে তোমার 3, ঠিক আছে। তাহলে আমরা এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত পেয়ে যাব, হাফ ইন্টু সমান্তর বাহুদুটির সমষ্টি, মানে এটা হচ্ছে এ, মানে এ মানে হচ্ছে 6 প্লাস ওয়াই, ঠিক আছে। তাহলে 6 প্লাস ওয়াই এর মানটা হচ্ছে 3 ইন্টু উহাদের মধ্যে দূরত্ব হচ্ছে এক্স, এক্স মানে কত, এক্স মানে দেখো এখানে 3√3, ঠিক আছে। 3√3, তার মানে 6 আর 3 9, 9 3 কত, 9 3 হচ্ছে 27√3 ডিভাইডেড বাই 2, এত তোমার হয়ে যাবে ক্ষেত্রফল, এত বর্গ একক, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সি এর যে অপশানটি আছে এই অপশানটি কিন্তু রাইট হয়ে যাবে, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা সমস্ত প্রশ্নগুলো খুব ভালো করে বুঝতে পেরেছো, ঠিক আছে। তোমরা করেছো আশা করি, তোমরা মিলিয়ে নেবে অপশানগুলো, যে যে অপশানগুলো তোমরা করেছো দেখবে নিশ্চয়ই সব প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত।